বন্ধুরা, এই যে আমি বেরোচ্ছি। আজকে এই সাজুগুজুটা দিয়েছি, দেখো কেমন লাগছে। এই সাজুগুজুটা দিয়েছি, দেখো কেমন লাগছে আমাকে। আচ্ছা, হ্যান্ড স্প্রেটা করে কি করে বুঝতে পারছি না। জানো কালকে কি আনন্দ হয়েছে, এত শরীর খারাপ নিয়ে বেরিয়েও খুব আনন্দ করেছি কালকে। মানে খুব ভালো হয়েছে। আমি যেতে গেছি এক জায়গায়, চলে গেছি আর এক জায়গায়। আমার তো এরকমই হয়, তোমরা জানোই। নির্দিষ্ট করে আমি কোথাও যাই না। তো গেছিলাম এক জায়গায়, ভেবেছিলাম ওখান দিয়েই হয়ে যাবে, তো ওখানে পাইনি। তা হঠাৎ করে সামনে একটা অটো পেয়ে গেছি। অটোওয়ালা বলছে কি, তাড়াতাড়ি উঠুন, তাড়াতাড়ি উঠুন। আমি বলছি, কী হলো কী হলো? বলে কি, তাড়াতাড়ি উঠুন, আমার শিগগির ওই চৌমাথাটা পার হতে হবে, তারপরে গিয়ে দাঁড়াবো। আমি যে মানে কি অবস্থা, তাড়াতাড়ি উঠুন। এদিকে প্যাসেঞ্জারও বলছে তাড়াতাড়ি উঠুন, তাড়াতাড়ি উঠুন। সত্যি ১ মিনিট গিয়ে এসে দাঁড়িয়েছে অন্য প্যাসেঞ্জারের জন্য। আমি বলছি, ওরকম করলেন কেন? আমি ভয় পেয়ে গেছি যে কী রে, মানে পুলিশে তাড়া দিয়েছে নাকি ওনাকে, ওনার কি মানে বৈধ কাগজপত্র নেই? বলে কি, না না, মিছিল আসছে, একবার ওই মিছিলের মধ্যে আটকে গেলে আর যেতে পারবো না। আনলাম কি, ও বাবা এমন করলাম, বোধহয় পুলিশ গাড়ি আপনাকে দাওয়া করেছে, অন্য রুটের গাড়ি এখানে ঢুকেছেন কিনা। বলে কি, না মিছিল যাচ্ছে, বিশাল মিছিল। তখন দেখি ওই যে জয় শ্রীরাম আসছে, তো আমি আর দেখতে পারলাম না। নাহলে তো বিশাল হচ্ছিল, কেননা দুটো পুলিশ গাড়ি গেছে, তাও আবার ভেতরে ওই যে নীল ছাপ্পা ছাপ্পা পোশাকগুলো থাকে না, কি জানি বলে, ক্যাডেট, ক্যাট ক্যাট কি জানি বলে না ওরা, ওই পুলিশগুলো, ওই যে নীল ছাপ্পা ছাপ্পা থাকে না, ডিপ নীলের মধ্যে ছাপ্পা ছাপ্পা, ওটা। তো তারপরে ওখান থেকে চলে গেলাম হাবড়াতে। হাবড়াতে গিয়ে এই দোকান ওই দোকান একটু করলাম, গেছিলাম গ্রসারি আনতে, সেগুলি আনলাম টানলাম, অনেক দরকার ছিল। সহজে হাবড়া আমার যাওয়া পড়ে না, জানোই। আমি মানে অ্যাভয়েড করি, এত কনজাস্টেড, আমার ইচ্ছাই করে না হাবড়াটা। তারপরে সেই দোকানে গিয়ে তো অনেক কিছু কিনেছি, অনেক টাকার বিল হয়েছে, কিন্তু দাম ওখানে একটু কম পড়ে। তা অনেক দিনের আমরা কাস্টমার, মানে আমার মা যেত তখন, মায়ের হাত ধরে যেতাম, বা মা যেতে আসতো বান্ধবীদের সাথে, কালিকদের সাথে, ফেরার পথে হয়তো কিনে নিয়ে আসলো, সবাই ওই দোকানেই দিত, তখন ছোট্ট দোকান। আর এখন সেই দোকানওয়ালা বুড়ো হয়ে, তার ছেলেরও দাড়ি গোঁফ চুল সব পেকে গেছে। আর যারা স্টাফেরা ছিল তাদের তো মোটা মোটা পাওয়ারের চশমা। সেই কালকে একজন একটুখানি স্মৃতি ওই রোমন্থন করছিল, আমরা এই টাইমে আসতাম, তখন দোকান ওইদিকে ছিল, এইদিকে ছিল, ওই সেই বললো টললো, আমরাও শুনলাম, আমিও গেছি, আমিও করোনার সময় ওনাদেরকে মানে বলে বলে হোয়াটসঅ্যাপে সব পাঠিয়ে বাড়িতে জিনিস আনতাম, সে আমিও করেছি। তবুও একটা বয়স্ক মানুষ যখন কথা বলে তারটাই শুনতে হয়, সেটাই শুনছিলাম বসে বসে। বসে বসে বলছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও অনেক কিছু আনলাম, আবার অনেক কিছু অর্ডার দিয়ে আসলাম, ওনারা রাখে না। এখন তো কয়েকজন ইয়ং স্টাফ নিয়েছি, ইয়ং স্টাফ মনে হয়, আমার মনে হয় ওনাদের পুরনো স্টাফদেরই ভাগ্নে বোনপো এইসবেরই হবে টবে, বুঝেছো তো। অবিশ্বাসী লোককে তো আর নেবে না। তবে সব পুরনো স্টাফ রয়েছে, ঠাকুরচাই বেঁচে থাকুক। দোকানের মালিকও রয়েছে, দোকানের মালিকও তাদের সরাননি, এনারাও দোকান ছেড়ে যাননি, এই আর কি। তবে এক একজনের চোখের কি পাওয়ার হয়ে গেছে, খুবই বুড়ো হয়ে গেছে, বোঝাই যায়। তো এই করার পরে আমি একটু ফুলের ইয়ের জন্য গেছিলাম, যে ফুলের বীজ টিজ পাই কি না। হাবড়াতে জানোই তো, ওখানে ফুলের বীজ টিজ বিক্রি হয়, যারা জানো তারা। তো দেখলাম নেই, ফলের বীজ, হ্যাঁ ওই চাষির ফলের বীজ, ওইসব চাষের ফল তো আমার লাভ নেই। তো যাই হোক, করতে করতে আর খুব ভিড়। রাস্তার কালকে শুক্রবার গেছে তো প্রচণ্ড ভিড় ছিল হাবড়াতে। এই দিক থেকে ওদিক হতে পারি না, ওদিক থেকে এদিক হতে পারি না, আবার বোধহয় সেলের মার্কেট। ওরে বাবা, এই সেলে কে কেনে, মানুষের এত পয়সা কোথায়? তো যাই হোক, প্রচণ্ড ভিড় ছিল ভাই, প্রচণ্ড। তারপরে দেখি কি, বিভিন্ন জায়গায় না ওই যে ফুচকার বাটির মতো ওগুলো, একটু বড় বড় বাটি, ওই বাটিগুলি না পড়া, বুঝেছো তো। আমি দেখছি, হ্যাঁ, আমি বলছি, ইস, খিচুড়ি খেয়েছে, হ্যাঁ নিজে ভাবছি, খিচুড়ি খেয়েছে, প্রসাদ খিচুড়ি খেয়েছে, কোথায় পেলো কি জানি, আমি তো একটু একটা নকুল দানাও পেলাম না। হ্যাঁ, আমি দিতেও পারিনি পুজো। তারপরে নিজে খুব কষ্ট পাচ্ছি, কষ্ট পাচ্ছি। তারপরে একটু এই দোকান ওই দোকান দেখলাম, আমি বললাম না, ফুলের জন্য গেছিলাম। তারপর আরও কিছু কিনতে গেছিলাম, একটু দড়ি, একটু প্লাস্টিক, হ্যানা ত্যানা। তো দেখছি কি, এত ভিড়, আমি ভেতরে ঢুকতে পারবো না। ওর একটা ফুচকার দোকানে দাঁড়িয়েছি, এত ভালো করে বা দোকানের ফুচকাটা, আমি ওই কত গো কাকিমা, উনি মহিলা বিক্রি করে, বলে কি 10 টাকায় 4টা। আমি বলছি না, কেমন মনে মনে ভাবি, 4টে মুখে দিয়ে আমার কী হবে, 20 টাকার খেলে তাও আমি সেটা পাবো।
আর থাক, খাবো না, দরকার নেই। এমনি 2 দিন আগে আমার পেট ফেট ব্যথা করেছে, তারপরে করে চলে এসেছে। তারপর ভাবছি কি ওই যে পপকর্ন ভাজাগুলো থাকে না, ওই যে সাদা সাদা ভাজাগুলো, ওগুলি খাবো। এই করতে করতে এই দোকান দেখতে দেখতে ফুলের চারা, একটু ফল টল এইসব দেখতে দেখতে বাবা কি ভিড়! তারপর ওই যে বললাম না একটু ইসে দড়ি ফড়ির কিনবো, ওই যে হাবড়ার গলিগুলিতে ঢুকে, ওরে কি ভিড়! আমি ঢুকে আমার দম বন্ধ লাগছে। তারপর ভেবেছি কি ওই যে পপকর্নের যে দানাগুলো ওগুলো নিয়ে আসবো। সেই দোকানেও যেতে পারছি না, মানে ঠেলা ঠেলি। আসলে শুক্রবার তো ভীষণ ভিড়, রাস্তার মধ্যে দোকান বসে। ওটা হাটবার বোধহয়। তারপরে সেলের ভিড় যতটা না তার চেয়ে বেশি, তাও কয়েকটা সেলের জিনিস দেখছিলাম, ও বাবা 700-800। তো একটা লোক বলছে 700 টাকা, আমাদের সব দোকানের ভিতরের জিনিস। তো লোকটা বলছে কি সবারই দোকানের ভিতরের জিনিসই সেলে বিক্রি করে, তোমার থেকে 700 টাকায় নিলে আমি পূজার সময় আরও 100 টাকা বেশি দিয়ে দরকার হলে 800 টাকায় কিনবো, সেলের সময় 700 টাকা আটকে রেখে দেবো কেন? কথাটা ঠিকই বলেছে, আমিও নিইনি কিছু, প্রশ্নই ওঠে না, আমি তো গেছি অন্য কিছু কিনতে। তো যাই হোক, সেও আমি কিনতে পারিনি। তারপরে ভাবছি কি ব্যাক করেছি, তারপরে না আমি না ভাবছি কি যে যশোর রোডের মানে তারপর যশোর রোড দিয়ে ফিরতে ফিরতে না ভাবছি কি যশোর রোডে এত ভিড় হচ্ছে, মানে হাঁটতে পারছি না, না মানে ফুটপাথটা নামতে পারছি, ফুটপাতেও ভিড়, আর এদিকে ইসেতেও ভিড়, মানে রাস্তার উপরেও ভিড়। কী করা যায় বলো তো? এ করে আমি না স্টেশনের দিকটায় ঢুকে গেছি, আর হাঁটতে পারছি না, এমন অবস্থা যে স্টেশনের উপর দিয়ে আসবো। ও মা, জানো স্টেশনের ওখান দিয়ে যাচ্ছি, দেখি কি খিচুড়ি দিচ্ছে, পুজোর প্রসাদ দিচ্ছে। আমি দাঁড়িয়ে পড়েছি লাইনে, জানোই আমার কোনো লজ্জা নেই এই ব্যাপারে। আমি কলকাতাতে প্রচুর এরকম কিউতে দাঁড়িয়ে আমি খিচুড়ি খেয়েছি, মানে প্রসাদ খেয়েছি। আমি প্রসাদ খেতে খুব ভালোবাসি এবং আমার কোনো লজ্জা নেই। মানে সেই রথ যাচ্ছে, অনেকের নিজস্ব বাড়ি বা নিজস্ব মন্দির আছে, ছোট ছোট করে ছোট ছোট জিনিস নিয়ে যে রথের খাবার বিলাতে বিলাতে যাচ্ছে, আমি তাতেও দাঁড়িয়েছি। তারপরে সাই বাবার আশ্রমেও যে খিচুড়ি বিতরণ হয়েছে, খাবার বিতরণ হয়েছে, তখনও দাঁড়িয়েছি, মানে প্রসাদ বিতরণ হয়েছে। আমার কোনো লজ্জা নেই বাবা, আমি প্রসাদ খেতে খুব ভালোবাসি। কোনো আমার একটুও লজ্জা নেই, পরিষ্কার কথা। বরঞ্চ না গেলেই আমার খারাপ লাগে, যে বাবা কি কত জানি বড় লোক, ঠাকুরের প্রসাদে কী হতে দাঁড়িয়ে খাবে, তাতেই লজ্জা। হ্যাঁ, খাই না এই না। আর আমার সত্যি কথা বলতে খিচুড়ি প্রসাদটা আমার ভীষণ ভালো লাগে। ওই তোমার এখন যে কি বানায় না, আলুর দম পোলাও টোলাও হচ্ছে, আমার খিচুড়ি প্রসাদটা ভালো লাগে। তো দাঁড়িয়েছি, আর ভোগের প্রসাদ বুঝতেই পারছো, খুব ভালো হতো, খুব গরম। তবে ওই ভ্যানের মধ্যে রাখছিল অল্প কিছু, মানে আমি আর 10 জনের পরে গেলে আর পেতাম না, মানে একদম কাছানির মতো একটু একটু রাখছিল, তার থেকে একটা বাটি নিয়ে নিলাম। ওই যে ভ্যানের ওপরেই রাখছিল, ভ্যানের ওপরেই রেখে দিচ্ছিল, তারপরে নিয়ে প্ল্যাটফর্মে গেছি, গিয়ে আরামসে বসে খেয়েছি। তোমাদের তো ভিডিও পাঠিয়েছি, তখন আবার ট্রেন এসে আমি ঠাকুরকে বলছি আমার পুরো ফেভারিট জিনিস, একই প্ল্যাটফর্ম, তারপরে কি হাওয়া, তারপরে আলো, রানিং লোকজন, ট্রেনটা টিং 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 করছে, হাওড়া লোকালটা সবে এসছে, আর এতটা চওড়া সিট, সরকারি সিটগুলি, বুঝতে পেরেছো। আর বসেছিও যে খাবার জলের থেকে এই ধরো 20 পা দূরে, যার জন্য হাতটা ধুয়েই বসতে পেরেছি। ধুয়ে বসে আরামসে খেয়ে নিয়েছি, ইসেতেই রেখেছি, মেঝেতেই, মানে সিটটার মধ্যেই রেখেছি, কারণ ওই জায়গাটা অনেকেই বসে না, অন্য দিকটায় বসে যারা ওঠে, কারণ ওখানে ট্রেনের মুন্ডুটা থাকে বা ট্রেনের লেজটা থাকে, তো লেজটার মধ্যে আর কে উঠবে, লেজটার দিকে তো আর কেউ ওঠে না, সামনের দিকে বা মিডিলের দিকে, মানে ট্রেনটা অনেক এগিয়ে যায়, অনেক সময় লেজও থাকে না ওই জায়গাটাতে। বুঝতে পেরেছো তো, 1 নম্বর প্ল্যাটফর্মে। তারপর ওখানে বসে আরামসে খেয়েছি, খুব গরম ছিল। পড়বে তো পর, এত বড় একটা এমনিতেই একটুখানি, তার মধ্যে এত বড় একটা তেজপাতা পড়েছে, আর কিছু না, তেজপাতাটা শুকনো লঙ্কা আমারটার মধ্যেই পড়ে, এর জন্যই আমার এত তেজ আর এত মানে ঝাল, বুঝেছো তো। সেই পড়েছে, সেই যাই হোক খেয়েছি দিয়েছি, খেয়ে দিয়ে আবার হাত ধুয়েছি। হাত ধুতে গেছি যখন বাটিটা নিয়ে, একজন বলে কি দিদি দিদি এখানেই ফেলেন, এখানেই ফেলেন। আমি উনি ভাবছি অন্য জায়গায় বোধহয় রেল লাইনে ফেলে, আমি বলছি না না আমি ডাস্টবিনেই ফেলতাম। বলে কি এই তো ডাস্টবিন আছে, আসলে পাশে একটা চায়ের দোকানের ডাস্টবিন। আমি বললাম চায়ের দোকানের ডাস্টবিনে ফেলবো, যেটা সরকারি ডাস্টবিন সেখানেই ফেলবো। তো সেখানে বলে কি এখানেই ফেলেন, আমি বলছি ঠিক আছে। তারপরে গিয়ে হাত ধুলাম, বলে কি ওখান থেকে দিয়েছেন, আমি বলছি হ্যাঁ। বলে কি আমরাও খেয়েছি, এখনও চলছে, শেষ হয়ে যায়নি। আমি বলছি এই তো পেলাম। বলে কি তাহলে এটা লাস্টটা, ভালোই হয়েছে, আপনার ভাগ্যে ছিল। আমি বলছি হ্যাঁ আমার ভাগ্যেই ছিল, ঠাকুর না চাইলে হয় না। আর ভোগ, দুর্ভোগ কাটায়, সবচেয়ে বড় কথা ঠাকুর চেয়েছে, আমি পুজো দিতে পারিনি, আমার খুব কষ্ট এর জন্য।
জানোই আমি একটু ঠাকুর পুজো ভালোবাসি, আর একটু শান্ত মতো বসে থাকতেও ভালোবাসি ঠাকুরের দুয়ারে। মানে ভালো লাগে ঠাকুর দেবতা, এই বয়সে কেন, অনেক আগের থেকেই আমার ভালো লাগে। এই যে একটা বয়সকালে ভালো লাগতে হবে এর কথা না, একে আমি সবসময় ছোটোবেলা থেকেই। মা বাবা কাজে যেত, চলে যেত, একা থাকতাম, অনেক অভিযোগ আছে, অনেক দুঃখ পেতাম, অনেক অভিমান আছে। মা বাবা কাজের থেকে আসতো, টায়ার্ড থাকতো, মাথাটা গরম থাকতো, তারপর আত্মীয় পরিজন পাড়া মানে সব কিছু মিলে আমার এক বন্ধুই ছিল ঠাকুর। হ্যাঁ, একে আমি খুব ভালোবাসতাম। আমার মনে হতো এ আমার সব কথা শোনে, একে আমি সব কিছু বলতে পারবো, এ আমার দুঃখের কথা শোনে, এ আমার আনন্দের শেয়ার। হ্যাঁ, সব কিছু দুষ্টুমির কথা এই করে ঠাকুরের ইচ্ছে সে আমাকে সত্যিই সঙ্গ দিয়েছে, কোনো মিসগাইড করেননি এবং বকে যেতে দেননি। তাকে আমি ছোটোবেলা থেকে না জেনেই বন্ধুত্ব করে ফেলেছিলাম, যে একজনকে বলতে হয়, সে ঠাকুরকেই না হয় বলি। ওই যে ঈশ্বর বিশ্বাস, ঈশ্বর অস্তিত্বে বিশ্বাস করে ফেলেছিলাম যে এ আমার একজন। হ্যাঁ, একে আমি কখনোই আলাদা করে ঠাকুর না, মানে আমি একে যেন আমি রক্ত মাংসের মতো করেই ভেবেছিলাম। তো যাই হোক, যেখানেই হোক, আমার একটুখানি মন্দির এসব ভালো লাগে সবসময়ই, গির্জা ভালো লাগে, সবই মানে ঈশ্বর রিলেটেড ব্যাপারটা আমার ভালো লাগে। কিন্তু হুড়ুম দুরুম আনন্দ, মানে চিল্লানো, এই ডিজে টিজের আওয়াজ, মানে অতিরিক্ত চিৎকার চেঁচামেচি, মানে আচার আয়োজন আমার অত ভালো লাগে না। প্রায় বলতে পারো ভালোই লাগে না, বরঞ্চ মৌনব্রতটা ভালো লাগে। মৌন হয়ে বসে থাকো, ঠাকুরের দিকে তাকিয়ে বসে থাকো, নিজের কথা বলো, মনে মনে বলো, ওটা ভালো লাগে। দক্ষিণেশ্বরে অনেক জায়গায় দেখি লেখা মৌনতা অবলম্বন করুন, শব্দ করবেন না। এটা আমার ভীষণ ভালো লাগে, চুপচাপ বসে থাকতেও ভালো লাগে। জানো না তো, মানে অনেক মন্দির আছে ভেতরে ভেতরে গিয়ে দেখতে হয়, যদি নাও পারে আমি ওই যে ইসের দক্ষিণেশ্বরে যে অনেকগুলো শিব মন্দির আছে না, তার মধ্যে একটার মধ্যে বসে থাকলেও আমি পারবো, আমার কোনো ব্যাপার। বসে আমি বাইরের দিক দেখবো, এটা মনে হবে যেন আমার সাথে একজন বসে আছে। আমার এই জিনিসটা হয়, আমার কখনো আমার একা লাগে না, জানো তো। সবসময় আমি ঠাকুরকে বন্ধু করেছি, আর আমার পশু পাখি তো বন্ধু আছেই। বন্ধু পাখি আর আছে এই কারণে আমি জানি যে ঠাকুর এদের পশু পাখির তো, পশু পাখি আর শিশু এদের মধ্যে সবসময় ঈশ্বর মানে বসবাস করে, আমি এটা সবসময় মানি। যার জন্য পশু পাখি আমার ছোটোর থেকেই বন্ধু, আর আমার ছকেও বোধহয় আছে। এগুলি ভেতর থেকে আসে না, নিজের থেকে না আসলে হয় না, এগুলি জোর করে আনা যায় না, আর সবসময় স্বার্থেও হয় না। তবুও স্বার্থ রিলেটেড অনেক সময় কাজ করে মানুষ, যে এটাকে এই পিঁপড়েকে খাওয়াও, আমার এই উপকারটা হবে, ওই গ্রহ ভালো থাকবে। কিন্তু যারা বরাবরই করে তাদের সমস্যা হয় না, জীবনটা একরকমভাবে চলতে থাকে। যেমন আমার এক গথে চলছে, আপও হয় না, ডাউনও হয় না, খুবই ভালো। হুম, আপ হওয়ার জন্য অনেক মেধার প্রয়োজন হয়তো নেই, আর ডাউন হয়ে যেত, এতটা মেধা নেই বলে, ঈশ্বর ধরে রেখেছেন বলে ডাউন হয়নি। এটাও দেখতে হবে, তার ঈশ্বরের অস্তিত্ব আর কীভাবে ইসে করবো। তো যারটা তার নিজেরই। আমার যেমন একটু একা একা যেতে যেতে গুনগুন করে ঠাকুরের গান ভালো লাগে করতে। হ্যাঁ, যার জন্য কারোর সাথে যদি কথা নাও বলি, আমার একা লাগে না। বুঝতে পেরেছো তো? আর সময় দেবো কী করে? আমি তো একটু ব্যস্তই আছি সবসময়, এই জন্য একটু একা থাকতে ভালো লাগে। নাহলে হাজার একটা কথার মধ্যে, হাজার একটা বিষয়ের মধ্যে ইনভলভ হতে আমার ব্রেন ইউজই করতে ইচ্ছা করে না, নিজের প্রয়োজনের জিনিস ছাড়া। তো যাই হোক, এই আর কি। ভালো লাগলো তোমাদের সাথেও কথা বলে। কালকে কেমন বৃষ্টি আসলো দেখেছো, কতবার যে উঠতে হয়েছে, তারপরেও আমি ফ্যান চালিয়েছি। আবার যখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে না, বাজ পড়াটা বন্ধ হয়েছে করক করক করে, তখন আমি ফ্যান চালিয়েছি। আমি আর পারছিলাম না, স্ট্যান্ড ফ্যান তারপর চালিয়ে নিয়েছি। কী জানি কেন গরম লাগে এত, স্ট্যান্ড ফ্যান চালাই আর পাটা স্ট্যান্ড ফ্যানের দিকে রাখি বলেই কি আমার পাটা এরকম ব্যথা ব্যথা ফুলে ফুলে গেছে, কি জানি না বাবা, কী হবে। মরলে মরে যাবো, দুকে দুকে মরাচ্ছে না, একবারে মরে যাওয়া বলে। এর জন্য আমি সারাক্ষণ খাটি আর হাসাহাসি করি, কোনো কথা কানে নিই না। একবার ঝগড়া বাঁধলে একবার মুখ খিচিয়ে দিই, মানে একদম বলে না, চোরের স্বাধীন গেরস্তের একদিন, একটা ঝা দিয়ে কথা বলে দেবো, একবার দুবার শুনবো, তারপর দেখবো যে এটা বেশি প্যান প্যান করছে, ওই করে দেবো।